খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান আমিনুল হক। সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার আশ্বাস, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রোমাঞ্চে বুঁদ হবেন সমর্থকরা। বেনফিকার প্রতিপক্ষ আহত রিয়াল মাদ্রিদ, ফ্রেঞ্চ ক্লাসিকোতে মুখোমুখি পিএসজি মোনাকো। এবং মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন হামজা। আশা জামাল ভুঁইয়ার এশিয়ান কাপ বাছাইয়ে আগে দেশে ক্যাম্প করার পরিকল্পনা। দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে বিসিবির নিয়ম তুলে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট বোর্ডে প্রবেশে এখন থেকে আর কোনো বাধা রইল না গণমাধ্যম কর্মীদের জন্য। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগিয়ে নিতে চান দেশের ক্রীড়াঙ্গনকে। সাকিব মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নমনীয়ভাবে সামলানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এটা উঠে ফেলেন, কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। বিসিবির বর্তমান কমিটির সঙ্গে আমিনুল হকের শীতল সম্পর্কের খবর নতুন নয়। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে তাই শুরুতেই বদল আনলেন বিসিবির নিয়মে। আগামীকাল থেকে আপনারা স্টেডিয়ামে যাবেন, আপনারা আপনাদের নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করবেন এবং সেখানে কেউ বাধা প্রদান করবে না। রাজনৈতিক বৈরিতায় হাতছাড়া হয়েছে টি-20 বিশ্বকাপ। আমিনুল হক অবশ্য সরে আসতে চান এমন নীতি থেকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার অঙ্গীকার, তবে আমদানি নির্ভর ক্রীড়াঙ্গন বদলানোরও ঘোষণা দিলেন প্রথম সংবাদ সম্মেলনে। ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল। অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি, সেও খুব ফ্রেন্ডলি, আমিও তার সাথে খুব ফ্রেন্ডলিভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই, কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। জাতীয় দলের দুই নির্বাসিত ক্রিকেটার সাকিব মাশরাফির জন্যও এদিন এসেছে ভালো খবর। তাদের নামে দায়ের হওয়া মামলাগুলো নমনীয়ভাবে দেখা হবে বলে জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। সাকিব আর মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। এদিন সংবাদ সম্মেলন করেই বিএনপিপন্থী ক্রিকেট সংগঠকদের সঙ্গে আলোচনায় বসেন আমিনুল। এমন প্রেক্ষাপটে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরও বেশি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। গেল 5 আগস্টের পর ঘরোয়া ফুটবলে যে স্থবিরতা নেমে এসেছিল, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে সেখান থেকে পরিত্রাণের আশা জাতীয় ফুটবল দলের ফুটবলারদের। ক্রীড়াঙ্গনের অন্যান্য দিকের পাশাপাশি ফুটবলে বিশেষ নজর দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এমন প্রত্যাশা জামাল ভুঁইয়ার। সেই সঙ্গে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রতিমন্ত্রী নিশ্চিত করবেন বলেও আশা তাদের। ফুটবল মাঠের পরীক্ষিত ব্যক্তির কাঁধেই উঠল দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব। যার হাত ধরে সাফের প্রথম শিরোপা পেয়েছিল বাংলাদেশ, সেই হাতই এখন সামলাবে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অকৃত্রিম বিশ্বাস, খেলার মাঠ থেকে উঠে এসে সরকারের মন্ত্রী পরিষদে আমিনুল হক জায়গা করে নেওয়ায় স্বস্তির বাতাস বইছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন ধরে এমন একজনের প্রত্যাশায় ছিলেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরা। শুধু সাংগঠনিক দক্ষতা নয়, যিনি খেয়াল রাখবেন খেলোয়াড়দের চাওয়া পাওয়াগুলো। আর সরাসরি মাঠ থেকে উঠে আসায় কাজটা সহজ হবে আমিনুল হকের। গেল 5 আগস্টের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। অচল হয়ে পড়ে বেশ কয়েকটি ক্লাবের কার্যক্রম। ক্লাব ফুটবলে কমতে থাকে পৃষ্ঠপোষকও। সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি পরিত্রাণ পায়নি ঘরোয়া ফুটবল। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর অধীনে এসবের অবসান ঘটবে বলে বিশ্বাস জাতীয় দলের ফুটবলারদের। 5 আগস্টের পর তো সবকিছু আমাদের আমরা যারা স্পোর্টস পার্সন আছে আমাদের একটু
অনুকূলে নাই আসলে সব কিছু, ফাইন্যান্সিয়াল অবস্থা বলেন, সব কিছু বলেন। তো এটাই চেষ্টা থাকবে, যেহেতু এখন একটা নতুন সরকার আসছে, তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন থাকবে যেন স্পোর্টসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। উনি অফকোর্স বাংলাদেশ ফুটবল প্রমোট করতে পারে আর আরও ভালো করতে পারে, কারণ আই থিঙ্ক সব সেক্টর, সব স্পোর্টস সেক্টর দরকার এসে ইমপ্রুভমেন্ট। সো আমরা চাই যেটা আসলে স্পোর্টসে মানে নিয়ে খুব ব্যস্ত থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী সাবেক ফুটবলার হওয়ায় স্বাভাবিকভাবেই ফুটবল অঙ্গনের ব্যক্তিদের চাওয়া পাওয়াটা একটু বেশি। তবে বাস্তবতা মেনে সব ফেডারেশনের পাশাপাশি ফুটবলের উন্নয়নে সাবেক অধিনায়কের কাছে দাবি জানিয়েছেন বর্তমান অধিনায়ক। স্পোর্টস মিনিস্টার হিসাবে এটা শুধু ফোকাস হবে না ফুটবলে, উনি তো ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাট অ্যাজ এ এক্স ফুটবলার উনি মানে মেবি উনি ফুটবলে নিয়ে একটু ফোকাস দিতে পারে, সো এটা আমার জন্য ভালো হবে। এছাড়া ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়ামও দাবি করেন জাতীয় দলের ফুটবলাররা। ভালো হয়েছে উনি আসছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার মাঠের অতন্দ্র প্রহরী থেকে ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারক, বাংলাদেশের গোলপোস্টের নিচে যার হাত ছিল অকুতোভয়, সেই আমিনুল হক এখন দেশের ক্রীড়া কাণ্ডারি। মাঠ থেকে তার কাজের পরিধি এখন পুরো দেশের ক্রীড়াঙ্গন নিয়ে। যার হাত ধরে 2003 সালে লাল সবুজ জিতেছিল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি, এবার তিনি সামলাবেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে। টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক। সমর্থকদের কাছে তিনি পরিচিত ছিলেন গ্রেট ওয়াল অফ বাংলাদেশ নামে। গোলপোস্টের নিচে তার অদম্য প্রতিরোধ বহু ম্যাচে লাল সবুজ দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন ব্রাদার্স, মোহামেডান সহ দেশের শীর্ষ সব ক্লাবগুলোতে, যা তাকে এনে দিয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। খেলোয়াড়ি জীবন শেষে এই মানুষটা স্বপ্ন দেখেন আরো বড় কিছুর, তাই তো নিজের গণ্ডি বড় করে খেলার মাঠ থেকে নামেন রাজনীতির মাঠে। 2014 সালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। এরপর দ্রুতই নিজের জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে দলের কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নেন। তবে রাজনীতির পথ আমিনুল হকের জন্য খুব একটা মসৃণ ছিল না। তৎকালীন আওয়ামী সরকারের রোষানলে পড়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। একজন জাতীয় তারকা হওয়া সত্ত্বেও তার হাতে উঠেছে হাতকড়া। দিনের পর দিন তাকে থাকতে হয়েছে জেলের অন্ধকার কুঠুরিতে। মামলা হামলা সামলাতে লড়তে হয়েছে আদালতের বারান্দায়। কিন্তু এত নির্যাতনের পরেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। উল্টো 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল হক বিএনপির ঢাকা মহানগরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিতে পরিণত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকও তিনি। জনাব মোহাম্মদ আমিনুল হক এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো বড় এক অর্জনের পথে সাবেক এই ফুটবলার। ঢাকা 16 থেকে 13 জাতীয় নির্বাচনে জয় না পেলেও টেকনোক্রেট কোটায় মন্ত্রী পরিষদে যোগ দিলেন আমিনুল হক। ক্রীড়া মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে তাকে। নিজের চেনা আঙ্গিনাকে ঢেলে সাজানোর সুযোগ পেলেন ক্যাপ্টেন। যদিও পথটা এত সহজ হবে না আমিনুল হকের জন্য। 17 বছরের অন্ধকার সময়ের পর শেষ 16 মাসের নানা অনিয়ম, ফেডারেশনগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলাই হবে তার বড় চ্যালেঞ্জ। তবে ক্রীড়াবিদদের হাত ধরে ক্রীড়াঙ্গন সংস্কারের যে যাত্রা শুরু হয়েছে তার প্রতীক হয়ে থাকবেন একজন আমিনুল হক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বৃষ্টির কারণে পাল্লাকেলেতে পরিত্যক্ত হয়েছে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ম্যাচ। এই ম্যাচকে ঘিরে ছিল অনেক হিসেব নিকাশ। এই লড়াইয়ের ফলাফলের ওপর নির্ভর করছিল 3 দলের সুপার 8-এ খেলার ভাগ্য, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হয়নি। এতে বিশ্বকাপের সুপার 8-এ জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে, আর বাদ পড়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। জিম্বাবুয়েকে হারালেই শুধু টিকে থাকতো আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার সম্ভাবনা। বৃষ্টির কারণে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাতে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সুপার 8-এ জিম্বাবুয়ে। এতে 2009 সালের পর প্রথমবার টি20 বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে 2022 সালের পর এবারই টি20 বিশ্বকাপে ফেরা জিম্বাবুয়ে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব পার করেছে। টি20 বিশ্বকাপের খবর। একই দিন আলাদা ম্যাচে মাঠে নামছে ভারত পাকিস্তান। সুপার ক্লাসিকো হারের পর কোয়ার্টার ফাইনালে ওঠার কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মেন ইন গ্রিন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। শ্রীলঙ্কায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। অন্যদিকে পাকিস্তানকে হারিয়েই সুপার 8 নিশ্চিত করেছে ভারত। সন্ধ্যা 7:30টায় নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মেন ইন ব্লু। ভারত পাকিস্তান একটা ম্যাচ ঘিরে কত কিছুরই সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, কিন্তু বাইরের উত্তাপের কোনো আঁচ ছুঁতে পারেনি মাঠের খেলায়। একক আধিপত্য দেখিয়ে সালমান আলীদের লজ্জাজনক হারে বিধ্বস্ত করেছে মেন ইন ব্লু। সেই ক্ষত নিয়ে এবার সুপার 8-এ ওঠার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ভারতের কাছে হারের পর এখন এই গ্রুপে টেবিলের 3 নম্বরে নেমে গেছে পাকিস্তান। 4 ম্যাচে 2 জয়ে টেবিলের 2 নম্বরে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। 3 হারে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের রেস থেকে ছিটকে গেছে তারা। শক্তি পরিসংখ্যানে এগিয়ে থেকে ম্যাচে তাই জয়ের ব্যাপারে ফেভারিট মেন ইন গ্রিনই। আর জয় পেলেই সালমান আলীরা নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তবে ছোট দল হলেও পাকিস্তানকে বেশ চ্যালেঞ্জে ফেলতে পারে নামিবিয়া, তাই বেশ সাবধান থাকতে হবে মেন ইন গ্রিনের সঙ্গে। এই ম্যাচ দিয়ে আগের ম্যাচের সব ভুল শুধরে কোয়ার্টার ফাইনালের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে পাকিস্তানকে। একই দিনে সন্ধ্যার ম্যাচে মাঠে নামছে ভারত। এখন পর্যন্ত অপরাজিত 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে টিম ইন্ডিয়া। এবারে শিরোপার দৌড়েও এখন পর্যন্ত ফেভারিট বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আসলে নেদারল্যান্ডস 3 ম্যাচে পেয়েছে মাত্র 1 জয়। টেবিলে তারা আছে 4 নম্বর স্থানে। ভারতের সামনে ম্যাচে বড় অঘটনের সম্ভাবনা নেই বললেই চলে। ভারত চাইবে অপরাজিত থেকেই সুপার 8-এ খেলতে। ইতিমধ্যে ভারতের সুপার 8-এর প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই মেন ইন ব্লুর। তাই সেই বড় ম্যাচের আগে নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই দলের সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারতে চাইবেন হেড কোচ গৌতম গম্ভীর। তামিম হোসেন, সময় সংবাদ। মার্চে সিঙ্গাপুর ম্যাচের আগে ইনজুরি থেকে সুস্থ হয়ে জাতীয় দলে ফিরবেন হামজা চৌধুরী। নিয়মিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে দেশেই অল্প কয়েকদিনের জন্য ক্যাম্প করতে চান JB6। প্রথমে 2-3 দিন এইখানে প্র্যাকটিস করতে পারি, আর তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ড, এরকম একটা দেশ, ওইখানে ক্যাম্প করতে পারি। আই থিঙ্ক এটা বেটার অপশন হবে। হামজা আমাকে বলছে মানে উনি সুস্থ হবে, মানে উনি ফিট হবে ওই সময়। চ্যাম্পিয়ন্স লিগের খবর। UCL চলতি মৌসুমের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচ আজ। হারের পুরনো ক্ষত শুকানোর আগেই আবারও বেনফিকার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। ইতিহাস বলছে রোমাঞ্চকর এই প্লে অফে এগিয়ে হোসে মরিনিও শিষ্যরা। তবে দ্বিতীয়বার একই ভুল করতে চান না আলভারো আরবেলোয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ, যেখানে কোনো রোমাঞ্চের অন্ত নেই। লিগ পর্বের শেষ দিনে নাটকীয়ভাবে 24তম দল হিসেবে প্লে অফে জায়গা করে নেয়া বেনফিকার সামনে আবারও হিমালয় সমান বাধা। প্রতিপক্ষ 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এস্তাদিও দা লুজে দ্য ইগলসরা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ মাদ্রিদিস্তা পেয়েছে কদিন আগেই। লস ব্লাঙ্কোদের বিপক্ষে জয়ের স্মৃতি এখন হোসে মরিনহোর শিষ্যদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদিও সবশেষ 8 ম্যাচের 5টিতেই হেরেছে তারা, কিন্তু সাম্প্রতিক ফর্ম আবারও কথা বলছে পর্তুগিজ ক্লাবটির পক্ষে। শেষ 5 ম্যাচের 4টিতেই জয়ের হাসি এসেছে বেনফিকা, যা রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ওটামেন্ডি ডি মারিয়াদের। এটাকে মিরাকেল কেন বলছেন? রিয়াল মাদ্রিদ অসাধারণ দল আমরা জানি, কিন্তু আমরা মাঠে ভালো খেলে এসেছি। আজও সেই চেষ্টা করব। আমি জানি কাজটা অনেক কঠিন, কিন্তু তাই বলে পিছিয়ে যাওয়ার উপায় তো নাই। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আছে প্রতিশোধের নেশায়। UCL লিগ পর্বে 9 নম্বরে থেকে শেষ করা লস ব্লাঙ্কোরা লা লিগায় আছে দুর্দান্ত ফর্মে। রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে আলভারো আরবেলোয়ার দল। ভিনিসিয়াস জুনিয়র আছেন বিধ্বংসী ফর্মে। তবে ইউরোপের অ্যাওয়ে ম্যাচগুলোতে রিয়ালের রক্ষণভাগ মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলে, যা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমাদের একটা পারফেক্ট ম্যাচ খেলতে হবে। প্রতিপক্ষ নয়, আমাদের নিজেদের শক্তিতে বিশ্বাস রাখতে হবে। ডিফেন্স অফেন্স সবাইকে একটা টিম হয়ে খেলতে হবে। সেট পিস পেলে সেটাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। ইনজুরি আর সাসপেনশন বড় দুশ্চিন্তার নাম দুই শিবিরেই। বেনফিকা পাচ্ছে না ফ্রেডরিক আর্নেস্টকে, শঙ্কা আছে রিচার্ড রিওসকে নিয়েও। রিয়াল শিবিরে বড় ধাক্কা জোড বেলিংহামের ইনজুরি এবং রদ্রিগো অ্যাসেনসিওর নিষেধাজ্ঞা। তবে স্বস্তির খবর, চোট কাটিয়ে ফিরেছেন কিলিয়ান এমবাপে। ইতিহাস আর ঐতিহ্যের লড়াইয়ে কে এগিয়ে যাবে কোয়ার্টার ফাইনালের পথে? বেনফিকা কি পারবে আবারও রিয়ালকে স্তব্ধ করে দিতে, নাকি আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ লিসবন থেকে জয় ছিনিয়ে নিয়ে যাবে স্পেনে? উত্তরের অপেক্ষায় কোটি সমর্থক। নিয়ন মোহাইমেন,
সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর, শেষ 16 টিকিট নিশ্চিতের মিশনে আজ মাঠে নামছে পিএসজি। প্লে অফের প্রথম লেগের ম্যাচে তাদের প্রতিপক্ষ একই লিগের মোনাকো। এ ম্যাচ দিয়েই সেরা ছন্দে ফিরতে বদ্ধপরিকর লুইস এনরিকে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সুযোগ ছিল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের সুপার 16-এ যাওয়ার, কিন্তু সেই পিএসজি এখন বড় দুশ্চিন্তায়। শেষ 16 টিকিট নিশ্চিতে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এবার তাদের লিগ ওয়ানের ক্লাব মোনাকো। মোনাকোর ডেরায় প্লে অফের প্রথম লেগের ম্যাচে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মি। শেষ দিকে আসলে টানা ব্যর্থতায় 11তম স্থানে নেমে যাওয়ায় অতিরিক্ত এই ম্যাচ খেলতে হচ্ছে প্যারিসিয়ানদের। লিগ ওয়ানে আধিপত্য কমে গেছে পিএসজির। সবশেষ ম্যাচে রেন্সের কাছে 3-1 ব্যবধানে হারে বড় ধাক্কা খেয়েছে তারা, নেমে গেছে টেবিলের 2 নম্বরে। নভেম্বরে মোনাকোর মাঠেও হেরেছে 1-0 গোলে। তবে সেই ক্ষত একপাশে রেখে এ ম্যাচে দারুণ কিছুর প্রত্যাশা লুই এনরিকের। আমি মনে করি না আমরা কোনো চাপে আছি। গেল মৌসুমেও আমাদের একই অবস্থা ছিল। আমি এটাকে ভালো দিক হিসেবে দেখছি, কারণ যখন সুযোগ তৈরি হয় তখনই বোঝা যায় দল প্রতিপক্ষের চেয়ে এগিয়ে কিনা। আর এই ম্যাচটা আমাদের কাছে অন্য ম্যাচগুলোর মতোই। দলের সবাই বেশ ভালো অবস্থানে আছে। আমি বিশ্বাস করি দল ছন্দে ফিরবে এবং এটাই আমাদের প্রধান লক্ষ্য। সবশেষ ম্যাচ হারলেও দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে পিএসজি। শেষ 5 বারের মুখোমুখি দেখায় প্যারিসিয়ানদের 3 জয়ের বিপরীতে মোনাকো জয় পেয়েছে কেবল 1 ম্যাচে। এছাড়া ম্যাচের আগে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে ম্যাচ দিয়েই দলে ফিরছেন গুরুত্বপূর্ণ ফুটবলার ওসমান দেমবেলে। অন্যদিকে ভালো অবস্থানে নেই মোনাকো। লিগ ওয়ানে তাদের অবস্থান 8 নম্বরে। সব মিলিয়ে শেষ 5 ম্যাচে কোনো জয়ের দেখা পায়নি তারা। এই ম্যাচের আগে ইনজুরি নিয়েও দুশ্চিন্তা চরমে। একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার থাকছেন না এ ম্যাচে। তবে পিএসজিকে হারানোর পুরনো অভিজ্ঞতা থাকায় নিজেদের দর্শকদের সামনে ঘরের মাঠের পূর্ণ সুবিধা নেওয়ার চেষ্টা করবে স্বাগতিকরা। তাই বলাই যায় ম্যাচটা হবে বড্ড কঠিন। এখন দেখার অপেক্ষা পিএসজির কৌশল নাকি মোনাকোর ঘরের মাঠের সুবিধা। প্রথম লেগের জয়টা আসলে কারা পায়। তামিম হোসেন, সময় সংবাদ। কিলিয়ান এমবাপ্পের কারণে রিয়াল মাদ্রিদের লাইমলাইট থেকে অনেকটা হারিয়ে গেলেও ফরাসি তারকার সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভিনিসিয়াস জুনিয়রের। এমবাপ্পেকে মাদ্রিদে নিয়ে আসার পেছনে এজেন্ট হিসেবেও কাজ করেছেন বলে দাবি ব্রাজিলিয়ান তারকার। প্রতি গ্রীষ্মেই ফরাসি তারকাকে মাদ্রিদে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই লস ব্লাঙ্কোদের লাইমলাইট থেকে অনেকটাই আড়ালে চলে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এমবাপ্পের দুর্দান্ত ছন্দে ভিনি ভুগতে থাকেন গোলখরায়। একটা সময় মাদ্রিদের সমর্থকদের রোশানলেও পড়তে হয় তাকে। কোচ শাবি আলোনসোর বরখাস্ত হওয়ার পেছনে রয়েছে ভিনির হাত, এমন অপবাদ দিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে ক্লাব ছাড়ারও দাবি তোলে লস ব্লাঙ্কো সমর্থকরা। অনেকেই ধারণা করেছিল এমন সব ঘটনার পর হয়তো এমবাপ্পের সঙ্গে ভিনির সম্পর্ক খারাপের দিকে যাবে। তবে মাদ্রিদের ড্রেসিং রুমে ঘটেনি তেমন কিছুই, বরং এমবাপ্পের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছেন ভিনি। মাঠ ও মাঠের বাইরে দুজনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও দাবি করেন ভিনিসিয়াস জুনিয়র। আমি সবসময় সেরাদের সঙ্গে খেলতে চেয়েছি, যেন জয়ের আরো বেশি সুযোগ থাকে। আমার আর এমবাপ্পের সম্পর্ক দারুণ। পরিবারের চেয়েও আমরা দুজন একসঙ্গে বেশি সময় কাটাই। সে আমার বন্ধুর মতো। 2018 সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ান ভিনিসিয়াস জুনিয়র। এর ঠিক 6 বছর পর মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে বেশ জটিলতা ছিল। বেশ কয়েক মৌসুমের গুঞ্জনের পর পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাবুতে আসেন এমবাপ্পে। ফরাসি তারকার মাদ্রিদে যোগ দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন সাবেক 2 ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদান ও করিম বেনজেমা। তবে ভিনিসিয়াস জুনিয়রের দাবি, এমবাপ্পেকে মাদ্রিদে ফেরাতে রীতিমতো এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। প্রতি গ্রীষ্মেই রিয়ালে আসার জন্য এমবাপ্পেকে তাগিদ দিতেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। শুধু এমবাপ্পে নয়, জুড বেলিংহামের রিয়ালে যোগ দেওয়ার পেছনেও ভূমিকা রেখেছেন বলে দাবি করেন ভিনি। প্রতি গ্রীষ্মেই আমি এমবাপ্পেকে লিখতাম, তুমি কখন মাদ্রিদে আসছো। একজন এজেন্টের মতো কাজ করেছি। একই কাজও করেছি জুড বেলিংহামের ক্ষেত্রেও। এদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের গুঞ্জন 2030 সাল পর্যন্ত মাদ্রিদে থাকতে মৌখিক সম্মতি দিয়েছেন ভিনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগার খবর, পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ফিরে পাওয়া হলো না বার্সেলোনার। অ্যাটলেটিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠ থেকেও হেরে ফিরতে হলো কাতালুনিয়ানদের। পেনাল্টি মিস করেছেন লামিন ইয়ামাল। জিরোনার জয় 2-1 গোলে।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় হার তাতিয়ে রেখেছিল বার্সেলোনাকে। কোপা দেল রে থেকে ছিটকে গেলেও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছানি দিচ্ছিল হ্যান্সি ফ্লিককে। কিন্তু জিরোনার বিপক্ষে মাঠে নামার আগেই ব্যাকফুটে কাতালুনিয়ানরা চোট কাটিয়ে পেদ্রি রাফিনিয়া ফেরার কথা থাকলেও পেদ্রিকে পাওয়া যায়নি শুরুতে। মাঝমাঠে দুর্বলতা থাকলেও আক্রমণে কোনো কমতি রাখেনি ফ্লেক বাহিনী। শুরু থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার, কিন্তু চিরাচরিত খেলা থেকে কিছুটা পিছিয়ে ছিল রাফিনিয়ারা। 6 মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত বার্সা, কিন্তু রাফিনিয়ার পাস থেকে বল লাইনে রাখতে ব্যর্থ ইয়ামাল। মিনিট 4 পরে আবারও ব্যর্থ বার্সার ফরওয়ার্ড লাইন। একবার পোস্ট ঘেঁষে বল বাইরে পাঠান রাফিনিয়া, আর লামিন ইয়ামালকে আটকে দেন জিরোনা গোলকিপার। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সুবর্ণ সুযোগ আসে বার্সেলোনার সামনে, কিন্তু এবার পোস্টে মেরে কপাল চাপড়ান রাফিনিয়া। যোগ করা সময়ে কপাল খুলে যায় বার্সেলোনার, পেনাল্টি পায় তারা। কিন্তু ভাগ্যদেবী যেন মজায় মেতেছিলেন বার্সাকে নিয়ে, কারণ ইয়ামালের সেট পিসটাও যে ফিরে আসে পোস্টে লেগে। বিরতি থেকে ফিরে ডেডলক ভাঙে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। 59 মিনিটে জুলস কুন্দের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম লেখান কুরবাসি। লা লিগায় যা তার প্রথম গোল। তবে এই আনন্দ বেশিক্ষণ টেকেনি হ্যান্সি ফ্লিকের। 2 মিনিটের মধ্যেই হতাশা ভর করে বার্সেলোনা শিবিরে। বল ক্লিয়ার করার সুযোগটা মিস করেন কুরবাসি। গার্সিয়াকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন থমাস লেমার। সমতায় ফেরা ম্যাচটায় এরপর শুরু হয় আক্রমণ আর পাল্টা আক্রমণ। মাঝমাঠ দখলে নিয়ে বার্সার উপর হামলে পড়ে জিরোনা। পেদ্রির অনুপস্থিতি ভোগায় সফরকারীদের। 71 মিনিটে দারুণ 2 সেভে বার্সেলোনাকে বাঁচিয়ে দেন গার্সিয়া। 73 মিনিটে লেভানডস্কিকে মাঠে নামান ফ্লিক, কিন্তু লাভের লাভ হয়নি। উল্টো 86 মিনিটে ফ্রান বেলট্রান ম্যাজিকে এগিয়ে যায় জিরোনা। 2-1 হারে টেবিলের শীর্ষ স্থানে ওঠা হলো না বার্সেলোনার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে চলে যাচ্ছে সহকর্মী মাহদি ইসলাম ধ্রুবর কাছে। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নিবিড়, আপনি জানেন যে গণতন্ত্রের অভিযাত্রা এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। বাংলাদেশ পেয়েছে তার নতুন মন্ত্রী পরিষদ। এর আগের সংবাদে আমরা বেশ কিছু মন্ত্রী নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আরও বেশ কিছু মন্ত্রীদের নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই জানাতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলতে চাই। 14 জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বিএনপির মহাসচিব এবং 60-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনীতি শুরু করেন। পরবর্তীতে কিন্তু 90-এর দশকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। এবং 2001 থেকে 2006 শাসনামলে বিএনপির তখন কিন্তু তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে নিয়ে একটি গুঞ্জন উঠেছিল যে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল, কিন্তু সব গুঞ্জনকে পাশ কাটিয়ে তিনি কিন্তু পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এবং পরবর্তীতে যেতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলতে চাই। এর আগে চট্টগ্রাম 8 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন চট্টগ্রাম 11 আসন থেকে। তিনি কিন্তু সেখানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তিনি বিএনপি শাসনামলে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও এবার তিনি পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একই সঙ্গে দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 5 বার তিনি বিজয়ী হয়েছেন, অর্থাৎ 5 বার তিনি সংসদে গিয়েছেন সংসদ সদস্য হিসেবে। এবারও তিনি চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী হয়ে সংসদে গিয়েছেন এবং তিনি এবার মন্ত্রণালয় পেয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়। এরপর যেতে চাই সালাউদ্দিন আহমেদের কথা বলতে চাই। 9 বছরের নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। অনেকটা অনিশ্চিত ছিল তার জীবন। মৃত্যুকে মুখোমুখি হয়ে তিনি আসলে কিন্তু মৃত্যু সন্ধিক্ষণ থেকে দেশে ফিরেছেন এবং তিনি কিন্তু এবার গত বছর আগস্ট মাসে তিনি দেশে ফিরেন এবং তিনি বিএনপির হাল ধরেন। তিনি 1991 সালে খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কিন্তু আসলে তিনি বিসিএস ক্যাডারের প্রশাসন ক্যাডারে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। তিনি এর আগে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও এবার একটি আলোচিত মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি হেভিওয়েট মন্ত্রণালয় কিন্তু তার ভাগ্যে জুটেছে সালাউদ্দিন আহমেদের। এরপরে যেতে চাই, আমরা কথা বলতে চাই ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে। তার বাবা একজন মন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু এবার সিরাজগঞ্জ 2 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন এবং 1990 সালে এরশাদ সরকারের পতনের পর তিনি বিএনপিতে যুক্ত হন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারিত ফোরামের অন্যতম সদস্য তিনি। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 4 বার তিনি বিজয়ী হয়েছেন। এবার তিনি দায়িত্ব নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। আমরা যেতে চাই আরেকজনের কথা বলতে চাই, আমরা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের কথা বলতে চাই। মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা রাখার কারণে বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছেন তিনি।
এই বীর মুক্তিযোদ্ধা তিনি কিন্তু এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। তার প্রতিমন্ত্রী যদি ইশরাক, কিন্তু তিনি পূর্ণ মন্ত্রী হয়েছেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পানি প্রতিমন্ত্রীর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ, যার মধ্যে 7 বার তিনি বিজয়ী হয়েছেন। একজন মুক্তিযোদ্ধা এবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সামলাতে যাচ্ছেন। আমরা যেতে চাই আরেকজনের কথা বলতে চাই, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং আমরা দেখেছি খালেদা জিয়ার দূর সময়গুলোতে এবং তার যে শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু দীর্ঘ বহু বছর তিনি সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের অন্যতম সারথি ছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং তিনি এবার মন্ত্রণালয় পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2026 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন চিকিৎসক। তিনি এবার পেয়েছেন মহিলা শিশু সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আমরা আরেকজনের কথা বলতে চাই, এরপরে যেতে চাই আব্দুল্লাহ আল মিন্টু, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এবার দেখা গেছে যে নির্বাচনী হলফনামায় সবচেয়ে ধনকুবের মধ্যে একজন আব্দুল্লাহ আল মিন্টু। তাকে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসি এর সাবেক সভাপতি, ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মিন্টু মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আরেকজনের কথা বলতে চাই, মিজানুর রহমান মিনু। তিনি কিন্তু এবার পেয়েছেন ভূমি মন্ত্রণালয়। তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি এবং তিনি কিন্তু আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি একজন জনপ্রিয় মেয়র ছিলেন রাজশাহীতে। বিশেষ করে তিনি 4 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 2 বার তিনি বিজয়ের মালা পড়েছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় হয়ে কিন্তু ভূমি মন্ত্রণালয় পেয়েছেন। এবার যেতে চাই মাগুরা 2 আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিতাই রায় চৌধুরী। তিনি একজন অ্যাডভোকেট। তিনি এবার পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তিনি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন বিএনপির। তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বার তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং 1988 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে যেতে চায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অ্যাডভোকেট দীপেন দেওয়ান কিন্তু পার্বত্য চট্টগ্রামের মধ্যে অন্যতম একজন প্রভাবশালী নেতা হিসেবে তাকে ধরা হয় এবং সে অঞ্চলের একজন জনপ্রিয় মুখ দীপেন দেওয়ান। তিনি কিন্তু এর আগেও বেশ কয়েকবার জাতীয় নির্বাচন অর্থাৎ 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথমবার তিনি জাতীয় সংসদে যাচ্ছেন এবং তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তার ভাগ্যে জুড়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু ইস্যু নিয়ে তিনি আলোচিত ছিলেন। আরিফুল হক চৌধুরীর কথা বলতে চাই, তিনি পেয়েছেন শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন 2013 এবং থেকে 23 সাল পর্যন্ত। একবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। প্রথমবারের মতো এবার তিনি সংসদে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তিনি কিন্তু আসলে বিজয়ী হয়ে কিন্তু আসলে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। যেতে চাই জহিরুদ্দিন স্বপনের কথা বলতে চাই, তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। 3 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি, যার মধ্যে 2 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এই রাজনীতিবিদ ও কলামিস্ট এবার পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তার ভাগ্যে জুটেছে। নিবিড় এরপরে আরেকটু জানাতে চাই শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কথা। অ্যানি ছাত্র রাজনীতির মাধ্যমে কিন্তু বেড়ে ওঠা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি কিন্তু আসলে এর আগে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব এবং পূর্বে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি, যার মধ্যে 3 বার তিনি বিজয়ী হয়েছেন। ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবার দায়িত্ব সামলাবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের। যেতে চায় আসাদুল হাবিব দুলুর কথা বলতে চাই, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। 6 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে 4 বার তিনি জয়ের মালা পরেছেন। এর আগে অবশ্য তিনি খাদ্য উপমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তবে এবার কিন্তু তাকে দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবার তিনি সামলাবেন। তিনি এর আগে যেহেতু এবার দেখা যাচ্ছে যে বিষয়টি আসলে নবীন প্রবীণের মিশ্রণে কিন্তু একটি নতুন মন্ত্রী পরিষদ আসলে এবার বাংলাদেশ দেখলো, যেখানে আসলে প্রবীণদের যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি নবীনদেরও কিন্তু
গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে আরেকজনের কথা বলতে চাই। এবার সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আসলে বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু আসলে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে কিন্তু আসলে ভোটের মাঠে নেমেছেন এবং বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আমরা দেখেছি তিনি আসলে বড় একটি ব্যবধানে বিজয়ী হয়েছেন এবং তিনি বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রথমবারে কিন্তু তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছে নিবিড়, যেমনটা আসলে দেখাচ্ছিলাম। এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা আসলে সংসদে যাচ্ছেন তাদের মধ্যে আসলে নবীন প্রবীণের মিশ্রণে একটি চমকপ্রদ কিন্তু মন্ত্রিসভা এবার বাংলাদেশ দেখেছে, যেখানে যেমন প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়েছে তেমনি নতুনদের তাদের সাহসিকতা, তাদের নতুনত্ব বা নতুনকে বরণ করার মতো কিন্তু আসলে তাদের সেই জায়গাটি থেকে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে নিবিড়। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। ধ্রুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ক্রিকেট। ইমরান খানের পাশে দাঁড়ালেন 14 জন সাবেক অধিনায়ক। তার শারীরিক অবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছেন তারা। পাকিস্তান সরকারের কাছে তাদের অনুরোধ, ইমরান খানকে যেন তার পছন্দ মতো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ দেয়া হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তার প্রাপ্য মর্যাদাও যেন নিশ্চিত করা হয়। রাজনীতিতে নাম লিখানোর আগে ইমরান খান ছিলেন পাকিস্তানের সর্বজনপ্রিয়, যে অধিনায়কের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বজয়ের আনন্দে মেতেছিল মেন ইন গ্রিন। তাকে মাথায় করে রাখবে সে দেশের জনগণ, এটাই যে স্বাভাবিক। তবে দৃশ্যপট পুরো 360 ডিগ্রিতে বদলে যায় ইমরান রাজনীতিতে নাম লিখালে। খেলোয়াড় থেকে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া ইমরান খান মুদ্রার উল্টোপিঠ দেখতে শুরু করেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর। দুর্নীতিসহ নানা অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জেলবন্দি এই কিংবদন্তি। সেখানে তার পরিস্থিতি এতটাই সঙ্গীন যে চিকিৎসার অভাবে একটি চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন সাবেক অধিনায়ক। জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের 14 জন অধিনায়ক। তার স্বাস্থ্যের সাম্প্রতিক খবর, বিশেষ করে আটক অবস্থায় দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি এবং গত 2.5 বছরে তার বন্দি জীবনের অবস্থা আমাদের গভীরভাবে চিন্তিত করেছে। ক্রিকেটের বাইরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে বসেছিলেন এবং এটা সম্মানের। ইমরান খানকে নিয়ে এই চিঠি মূলত লিখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল, যেখানে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বোর্ডার, নাসের হোসেন, স্টিভ ওয়াদের মতো কিংবদন্তিরা। তাদের দাবি, রাজনৈতিক মতভেদ ভুলে ইমরান খানকে প্রাপ্য মর্যাদা দেয়া হোক। ইমরান যেন তার পছন্দের যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে দ্রুত ও নিয়মিত চিকিৎসা পান। কারাবন্দী হিসেবে আন্তর্জাতিক মান অনুযায়ী মানবিক পরিবেশ নিশ্চিত করা হয়। আমরা শুধু খেলাধুলার চেতনা আর মানবিকতার খাতিরে এই আবেদন জানাচ্ছি। পাকিস্তানের সরকারের কাছে আমাদের অনুরোধ, ইমরানকে তার পছন্দ মতো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ দেয়া হোক এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাকে প্রাপ্য সম্মান দেয়া হোক। গত সপ্তাহে ইমরান খানের সুচিকিৎসার দাবি করেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আক্তার। এছাড়াও এমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থাও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও কারাবন্দী অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এস.এম. ইকবাল, সময় সংবাদ। ময়মনসিংহে প্রথমবারের মতো শুরু হয়েছে ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ময়মনসিংহ প্রেস ক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ উদ্দীপনা। ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্ট পেশাজীবীদের নিয়ে এই ক্রিকেটের আসরে 6টি দলের হয়ে মাঠে নামেন 72 জন পেশাদার ফটোগ্রাফার। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং এক ছাদের নিচে সবার মিলন মেলা তৈরি করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খেলোয়াড়দের অগ্রাধিকার দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান আমিনুল হক। সাকিব মাশরাফির বিষয়ে নমনীয়তার আশ্বাস, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা। আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই।
এবং কিছুক্ষণ পর চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রোমাঞ্চে বুঁদ হবেন সমর্থকরা। বেনফিকার প্রতিপক্ষ আহত রিয়াল মাদ্রিদ, ফ্রেঞ্চ ক্লাসিকোতে মুখোমুখি পিএসজি মোনাকো। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।